সবার জন্য শুভেচ্ছা রইল। ভালো করে পারফর্ম করবে, আমার তোমার উপর ভরসা আছে। আশা করি এবারও আমাদের ভার্সিটির মুখ উজ্জ্বল করবে। জি স্যার, আপনার দোয়াই আমাদের কাম্য। লামিসা তো সেখানেই তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। তারা কি নিয়ে কথা বলছিল সে ওটাও বুঝতে পারছিল না। তারপর ফর্ম পূরণ শেষ করে সব কাজ শেষে নাহিদ প্রিন্সিপাল স্যারের রুম থেকে তাদের বিদায় জানিয়ে লামিসাকে নিয়ে বেরিয়ে আসে। তখন লামিসা বলে, স্যার এতক্ষণ কিসের কথা বলছিল? কিভাবে ভার্সিটির মুখ উজ্জ্বল করবে? আগামী মাসের 6 তারিখ আসুক, তাহলে নিজেই দেখতে পারবেন। লামিসা তখন আর কিছু বলে না। নাহিদ লামিসাকে তার ক্লাসে পৌঁছে দিয়ে বলে, ভার্সিটি শেষে গেটের কাছে আমার জন্য অপেক্ষা করিলেন। লামিসা মাথা নাড়িয়ে তার ক্লাসে চলে যায়। নাহিদ তখন তার ক্লাসের দিকেই যাচ্ছিল। তখনই পেছন থেকে তার বন্ধুরা সবাই এসে তাকে ঘিরে ধরে। আরে আরে, কি করছিস তোরা? আরে ওই পুরোটাকে, যাকে বাইকের পেছনে করে বসিয়ে নিয়ে আসলে। কতবার বললাম, তারপরও কখনো আমাদের কাউকে বসাসনি। বলেছিস যে তোর বউকে বসাবে, তাহলে ওই আপুটা কে? আরে ওই তো আমার স্বপ্নের রাজকন্যা। উনি তাহলে ভাবি? কিন্তু ওনাকে তো এখন দেখলাম 3rd ইয়ারের ক্লাসে ঢুকলো। হ্যাঁ, উনি 3য় বর্ষে পড়ে। তাহলে তো উনি তোর থেকে প্রায় 3 বছরের বড়। সে যখন আমার স্বপ্নে আসতো তখন কি আমি তার বয়স জানতাম? আমি তাকে দেখে ভালোবেসেছি, তার বয়স দেখে নয়। বাহ বাহ, বন্ধু আমার লাভ শুরু করে দিয়েছে। আরে এগুলো বাদ দে, আজকে সকালে কিন্তু সত্যি নাস্তা করে আসিনি। এখন চল, ট্রিট দিবি। আচ্ছা চলো। তারপর তারা ভার্সিটি থেকে বেরিয়ে ভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্টে যায়। তারপর তারা খাবার অর্ডার দিয়ে বসেছিল। দোস্তরা, আমার তো মনে হচ্ছে এবার আমার সিঙ্গেল জীবনের ইতি হতে চলেছে। তোরা তো জানিস এই তিথি আমার সেই স্বপ্নের রাজকন্যা। এখন বল ওকে কিভাবে পটাতে পারি? তোরা তো আমার থেকে বেশি এক্সপার্ট। আরে এটা তো সহজ। মেয়েদের মন জয় করতে হলে আগে বন্ধুত্ব করতে হবে, তারপর প্রশংসা করতে হবে। হ্যাঁ, রাতুল ঠিকই বলেছে। আর একটু কেয়ারিং হতে হবে, ছোট ছোট বিষয় খেয়াল রাখবি। কিন্তু ভাবি তো মনে হয় খুব কম কথা বলে, ওনার সাথে কথা শুরু করবি কীভাবে? সেটাই তো ভাবছি, ওর মুখে তো হাসিও দেখিনি। দেখ, তুই ওনাকে প্রতিদিন বাইকে করে নিয়ে আনছিস, এটা একটা বড় প্লাস পয়েন্ট। তুই ওনাকে তোর ব্যাপারে বলবি, ওর পছন্দের কথা জানতে চাইবি, তারপর ধীরে ধীরে দেখবি ও নিজেই তোর সাথে মিশে যাবে। সবচেয়ে জরুরি হলো তুই তোর আসল রূপটা দেখাবি, কোনো বান করবি না। তোদের এসব টিপস কাজে লাগবে বলে মনে হয় না। তখনই ওয়েটার খাবার নিয়ে আসে। তখন কেউ আর কিছু না বলে সবাই খাওয়া শুরু করে। নাহিদ কি পারবে লামিসার নীরবতার দেওয়াল ভেঙে তার মনে জায়গা করে নিতে? লামিসা কি সত্যিই নাহিদের স্বপ্নের সেই রহস্যময়ী নারী? এবং তাদের এই নতুন সম্পর্ক স্পোর্টস টুর্নামেন্টসের প্রস্তুতিকে কিভাবে প্রভাবিত করবে? দেখা যাক সামনে কি হয়। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। খাবার শেষ হলে নাহিদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটি শেষ হতে আরও 15 মিনিট আছে। নাহিদের বন্ধুরা বলে, তো নাহিদ চল, ভার্সিটি শেষ হতে আর মাত্র 15 মিনিট আছে। এখন আর ভার্সিটিতে গিয়ে লাভ নেই। না, আমাকে ওনার জন্য ওয়েট করতে হবে। আঙ্কেল বলেছেন যেন প্রতিদিন ওনাকে সাথে করে নিয়ে যাই। বাহ, এটা তো তোর জন্য আরও একটা প্লাস পয়েন্ট। এই সুযোগটা কাজে লাগা। দূর, তোরা যা তো। তখন নাহিদের বন্ধুরা আর কিছু না বলে চলে যায়। নাহিদ তখন গেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে ভার্সিটি ছুটি হলেই লামিসা গেটের কাছে আসে। নাহিদ তখন তাকে নিয়ে বাইকের কাছে যায়। বাইক স্টার্ট দিলেই লামিসা উঠে বসে। তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় নাহিদ লামিসার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু লামিসা শুধু নাহিদের প্রশ্নের উত্তর দিয়ে আর কিছুই বলে না। তাই নাহিদের মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর নাহিদ লামিসাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। নাহিদ বাড়িতে গেলে তার মা বলে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, বন্ধুদের সাথে খেয়ে নিয়েছি, আমি এখন আর খাবো না। আমি রুমে গেলাম।
নাহিদের মা তখন আর কিছুই বলেন না। নাহিদ রুমে চলে যায়। তারপর সে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। নাহিদ নিচ দিকে আসবে তখনই সে ড্রয়িং রুম দেখতে পায়। লামিশা ও তার মা গল্প করছেন। আকাশ তখন লামিশার হাসি দেখে মুগ্ধ হয়ে যায়। নাহিদ মনে মনে বলে, আহ কি সুন্দর হাসি। এই হাসিটা যদি আমার জন্য হতো। ওকে হাসলে এত মিষ্টি লাগে, কেন যে আমার সাথে কথা বলার সময় গম্ভীর থাকে। এখন কি সুন্দর হেসে কথা বলছে, আর আমার সাথে যেন কথাই বলতে চায় না। সমস্যাটা কি বুঝলাম না। নাহিদ তখন সেখানে দাঁড়িয়ে লামিশাকে দেখছিল। তখনই আনিশা এসে পেছন থেকে নাহিদের মাথায় থাপ্পড় দেয়। এতক্ষণ ধরে কিন্তু সব দেখেছি, আর আজকে সকালে তো দেখলামই। তুই কি আবার লামিসা আপুর উপর ক্রাশ খেলি নাকি? হুম হুম হুম। আপু কিন্তু আসলেই অনেক সুন্দরী। একদম কানের নিচে একটা দিব, 3 দিন কানে শুনতে পাবি না। নাহিদ তখন আর কিছু না বলে তার রুমে চলে আসে। রুমে এসে খাটের সাথে হেলান দিয়ে মনে মনে ভাবছিল। লামিসাকে তো দেখেই মনে হয়েছিল আমার স্বপ্নের রাজকন্যা, কিন্তু ওর ব্যবহারটা কেমন যেন। এত কম কথা বলে কেন? ও কি আমাকে পছন্দ করে না, না কি ও এমনই? আমার তো ওকে জানতে হবে। ওর মনের ভেতরে কি আছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই রহস্যময় মেয়েটাই আমাকে আরও বেশি টানছে। নাহিদ লামিশার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে। নাহিদ কি লামিশার এই রহস্য ভেদ করতে পারবে? লামিশার নীরবতার পেছনে কি কোনো কারণ লুকিয়ে আছে, এবং তাদের এই সম্পর্ক কোন দিক মোড় নেবে? চলুন আমরা আরও এগিয়ে যাই। কিন্তু দর্শক, আপনারা যারা এখনও কোনো লাইক কমেন্ট করেননি, তারা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো পরের দিন ভার্সিটিতে যাওয়ার সময় নাহিদ বাইকে লামিশাকে বসিয়ে রওনা দিয়েছে। রাস্তায় নীরবতা ভাঙতেই নাহিদ সরাসরি লামিশাকে জিজ্ঞেস করে, আপু, কালকে তো দেখলাম আম্মুর সাথে কত সুন্দর কথা বলছেন। তাহলে আমার সাথে কথা বলতে কি সমস্যা? আসলে আমি ছেলেদের সাথে একটু কম কথা বলি, আমার ভালো লাগে না। আচ্ছা আপু, তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? তো তোমার সিনিয়র জুনিয়র কি ফ্রেন্ড হয়? হ্যাঁ আপু, ফ্রেন্ড তো হতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। লামিশার মুখে হাসি দেখে নাহিদের মনটা ভরে যায়। তার মনে হয় এই সামান্য সম্মতিটুকু তার জন্য অনেক বড় কিছু। সে যেন তার স্বপ্নের আরও এক ধাপ কাছে চলে এসেছে। নাহিদ তখন মনে মনে বলে, যাক বাবা, ফাইনালি কিছু তো বললো। শুধু বন্ধু কেন, একদিন তুমি আমার রাজরানীও হবে। খুব ভালো হলো আপু। তাহলে এখন থেকে আমাদের আরও ভালোভাবে কথা হবে। আপনার কি কি পছন্দ অপছন্দ সব জানতে পারবো। লামিশা এবার সামান্য হাসে, তবে কিছু বলে না। নাহিদ বোঝে তার পথ এখনো অনেক বাকি, তবে এইটুকু অগ্রগতি তার জন্য যথেষ্ট। সে বাইকের স্পিড কিছুটা কমিয়ে দেয়, যেন লামিশার সাথে আরও কিছুক্ষণ কাটানো যায়। বাইকে বসে লামিশা যখন আবার একটু নড়ে চলে বসে, তখন তার চুল উঠতে উঠতে নাহিদের কাঁধে এসে পড়ে। সেই স্পর্শে নাহিদ যেন এক অন্যরকম অনুভূতি পায়। তার মনে হয় এই মুহূর্তটা যদি চিরস্থায়ী হয়ে যেত। তারপর তারা ভার্সিটিতে এসে পৌঁছায়। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। নাহিদ লামিশার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু লামিশা নাহিদের সাথে তেমন কথা বলতো না। দেখতে দেখতেই স্পোর্টস টুর্নামেন্টের দিন চলে আসে। আজ 5 তারিখ, আগামীকাল টুর্নামেন্ট। রাতে নাহিদ তার বন্ধুদের রাতুল, সিয়াম আর রনিকে নিয়ে তাদের বাড়ির ছাদে বসে প্র্যাকটিস করছিল। চারপাশে হালকা শীতের বাতাস বইছে, আর তারা গেমে মগ্ন। কি রে দোস্ত, তোর কি মনে হয় এবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারবো? কম্পিটিশন কিন্তু এবার অনেক টাফ হবে মনে হচ্ছে। আরে ধুর, আমি থাকতে চিন্তা করছিস কেন? আমার উপর ভরসা রাখ। প্র্যাকটিস কেমন হচ্ছে সেটাই দেখ। আমাদের টিম ওয়ার্কটাই আসল। টিম ওয়ার্ক তো ঠিক আছে, কিন্তু প্রতিপক্ষ তো কম শক্তিশালী না। গতবারের ফাইনালিস্টরাও আছে। আরে বাবা, এত টেনশন করছিস কেন? আমরা তো সব সময় শেষ রাতে প্র্যাকটিস করি আর বাজিমাত করি, এবারও তাই হবে। একদম ঠিক বলেছিস রনি। আমাদের স্ট্র্যাটেজি আর স্কিলই যথেষ্ট। দেখিস কালকে আমরাই ট্রফি জিতব। শুধু আমাদের জার্সির ডিজাইনটা কেমন হয়েছে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে।
গ্রাফিক্স ডিজাইনারকে তো ভালো করে বুঝিয়েছি, আশা করি এবার একটা ফাটাফাটি ডিজাইন দেবে। জার্সিই হোক, পারফরমেন্স ভালো করতেই হবে। আর আমাদের নাম তো ভার্সিটিতে এমনিতেই আছে, যেটা ধরে রাখতে হবে। আচ্ছা, প্র্যাকটিস তো অনেক হলো, চল একটু ব্রেক নেই, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তারা তখন কিছুক্ষণ বিশ্রাম নেয়, হালকা হাসি ঠাট্টা করে। প্র্যাকটিস শেষে ডিনার করে সবাই আকাশের বাড়িতে থেকে যায়, কারণ এটি তাদের প্ল্যান ছিল। কালকে সবাই একসাথে ভার্সিটিতে যাবে। রাতে সবাই একই রুমে ঘুমায়। ঘুমানোর সময় নাহিদ হঠাৎ তার বন্ধুদেরকে বলে ওঠে, দোস্তরা একটা কথা বল, লামিসা আপুকে তো আমি প্রতিদিনই ভার্সিটিতে নিয়ে যাই, আবার নিয়ে আসি, কথা বলার চেষ্টা করি, কিন্তু উনি কেমন যেন চুপচাপ থাকে, খুব বেশি কথা বলে না, আমাকে এড়িয়ে চলে মনে হয়। আমি কি কিছু ভুল করছি? আরে দোস্ত, মেয়েদের মন বোঝা অত সোজা নয়। ও হয়তো একটু লাজুক টাইপের, হঠাৎ করে বেশি কথা বলতে শুরু করলে হয়তো অস্তিত্ব বোধ করে। হ্যাঁ রাতুল ঠিকই বলেছে, তুই বরং ধীরে ধীরে এগো, ওকে সময় দে, দেখবি ও এক সময় ও নিজেই তোর সাথে মিশে যাবে, জোর করিস না। আর তুই তো বলছিস যে ও একা থাকতে পছন্দ করে, হয়তো ছেলেদের সাথে মিশতে ওর সময় লাগে। তুই জাস্ট ওর পাশে থাক, সাপোর্ট দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জানি না রে, আমার তো মনে হয় আমি ওকে ইমপ্রেস করতে পারছি না। আমার স্বপ্নের রাজকন্যাকে এত কাছে পেয়েও যদি কিছু করতে না পারি, তাহলে তো খুব খারাপ লাগবে। ওর মুখে তো হাসিও তেমন দেখি না, শুধু যখন ওর মায়ের সাথে কথা বলছিল তখন দেখেছিলাম। এজন্যই তো বললাম ধৈর্য ধর, আর তোর আসল রূপটা দেখা। তুই যেমন তেমনই থাক। ওর ওর নিশ্চয়ই কোনো কারণ আছে এমন চুপচাপ থাকার। হয়তো ও কোনো সমস্যার মধ্যে আছে, বা ওর জীবনে কোনো অতীত আছে। আস্তে আস্তে সব জানতে পারবি। হ্যাঁ, আর তুই তোর খেলার দিকেও মনোযোগ দে, কালকে তো টুর্নামেন্ট, মন খারাপ করে থাকলে পারফরমেন্স করতে পারবি না। ঠিক বলেছিস, কালকে তো আগে টুর্নামেন্ট জিততে হবে, তারপর না হয় তোদের ভাবির মন জেতার চেষ্টা করব। বন্ধুরা তখন নাহিদের কথায় হেসে ওঠে। তাদের এই কথোপকথন পর সবাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। নাহিদের মনে তখনও লামিসার রহস্যময় নীরবতা আর তার মন জয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকাল, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছিল। নাহিদের বাবা মা তাদের এবং তাদের বন্ধুদের অনুপ্রেরণা দিচ্ছিল। দেখ বাবা নাহিদ, আর তোমরা সবাই দেখো বাবা নাহিদ, আর তোমরা সবাই ভালো করে খেলবে, ভার্সিটির নাম রাখবে। জয় পরাজয় বড় কথা নয়, নিজেদের সেরাটা দেওয়াই আসল। হ্যাঁ বাবা, মন দিয়ে খেলবে, দেখবে জয় তোমাদের হবেই। আমাদের সবার দোয়া তোমাদের সাথে আছে, টেনশন করো না। এই আনিসা শোন, তুই তো আম্মুকে নিয়ে ভার্সিটিতে আজকে যাবি, তুই তো আর আজকে কলেজে যাবি না, তাই যাওয়ার সময় লামিসা আপুকেও নিয়ে যাস। আজকে আমরা সবাই একসাথে যাব তো, তাই ওনাকে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার খেলায় ভালো করে মনোযোগ দাও। তারপর নাস্তা করে আনিশা ও তার মা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নাহিদের বাবা যেতে পারবেন না, কারণ তার অফিস আছে। আনিশা আর নাহিদের মা একটু আগেই বেরিয়েছেন, কারণ তারা এখন লামিসার বাসায় যাবেন। নাহিদ এবং তার বন্ধুরা বাড়িতে অপেক্ষা করছিল, কারণ তাদের জার্সি আসার কথা, কিন্তু এখনও আসেনি। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শোনা যায়। নাহিদ দ্রুত দরজা খুলতেই দেখে ডেলিভারি ম্যান তাদের কাঙ্ক্ষিত জার্সির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। নাহিদ আনন্দের সাথে প্যাকেটটা হাতে নেয়। দেখ, জার্সি চলে এসেছে। সবাই মিলে দ্রুত প্যাকেট খোলে। জার্সির ডিজাইন দেখে তারা সবাই মুগ্ধ হয়ে যায়। প্রতিটি জার্সিতে ডার্ক ব্লু আর কালো রঙের কম্বিনেশন, আর তাতে উজ্জ্বল গোল্ডেন রং। তাদের টিমের নাম ইনফিনিটি ওয়ারউইন্স লেখা। জার্সির পেছনে টিমের লগো, একটি ড্রাগনের ছবি, যা ডিজিটাল ফায়ার ইফেক্টে তৈরি। প্রতিটি জার্সির নম্বরও আলাদা, যা প্রতিটি সদস্যের ব্যক্তিত্বের সাথে মানানসই। ওয়াও, এবারের ডিজাইনটা তো ফাটাফাটি হয়েছে রে, একদম ইউনিক। সত্যি ভাবিনি এতটা সুন্দর হবে। গোল্ডেন কালারটা
পুরো জার্সিকে একটা রয়্যাল লুক দিয়েছে। এই জার্সি পরে খেলতে নামলে এমনিতেই প্রতিপক্ষের হাফ পাওয়ার শেষ হয়ে যাবে। দেখেছিস নাহিদ, তোর পছন্দটা সবসময় সেরা হয়। জানতাম এবার দারুণ কিছু হবে। চল আর দেরি না করে ভার্সিটির দিকে রওনা দিই। জার্সি পরে যখন মাঠে নামবো তখন দেখবি সবার চোখ আমাদের দিকেই থাকবে। জার্সি হাতে পেয়ে তাদের সবার মধ্যে এক অন্যরকম উত্তেজনা আর আত্মবিশ্বাস কাজ করছিল। তারা দ্রুত জার্সিগুলো পরে নেয় এবং ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মনে এখন শুধু একটাই লক্ষ্য, টুর্নামেন্ট জেতা। এদিকে নাহিদরা সবাই রেডি হচ্ছে। অন্যদিকে আনিশা ও তার মা লামিশার বাসায় চলে গিয়েছে। লামিশার মা ড্রয়িং রুমে বসেছিলেন। লামিশা ভার্সিটির জন্য তৈরি হয়েই বসেছিল। তখনই আনিশা ও তার মা বাড়িতে গেলেই লামিশার মা বলেন, আরে ভাবি, আনিশা, হঠাৎ আপনারা? হ্যাঁ, আসলাম আর কি। আসলে আজকে নাহিদ লামিশাকে ভার্সিটিতে নিয়ে যেতে পারবে না, আর আমরা ভার্সিটিতে যাব, তো তাই আমাদের সাথে লামিশাকে নিয়ে যাব। হঠাৎ আপনারা ভার্সিটিতে যাবেন? কিছু কি হয়েছে নাকি? আরে আন্টি, কিচ্ছু হয়নি। আজকে ভাইয়াদের ভার্সিটিতে স্পোর্টস টুর্নামেন্ট হবে। আমরা সেখানে ভাইয়ার টিমের খেলা দেখতে যাব। ও, নাহিদ বাবা অংশগ্রহণ করেছে? হ্যাঁ আন্টি, ভাইয়া টানা 4 বারের চ্যাম্পিয়ন। মার্শাল্লাহ, আমি তো জানতাম না নাহিদের এত গুণ আছে। এখন তো আমারও যেতে ইচ্ছে করছে। তাহলে চলুন ভাবি। আচ্ছা ভাবি, আনিশা তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। তারপর লামিশার মা গিয়ে রেডি হয়ে আসেন। তারপর তারা সবাই গাড়িতে উঠে বসে আর সোজা ভার্সিটিতে চলে যায়। আজকে সারা ভার্সিটি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে বিভিন্ন টিমের ব্যানার লাগানো। তিথি গাড়ি থেকে নেমে ভার্সিটির মেইন বিল্ডিংয়ে নাহিদের টিমের ছবি দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই তারা দেখে নাহিদ তার বন্ধুদের নিয়ে গাড়িতে করে ভার্সিটিতে প্রবেশ করছে। তারা গাড়ি পার্কিং করে এদিকে আসে। নাহিদ তখন লামিশার মাকে বলে, আন্টি দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ বাবা, তোমাদের সবার জন্য দোয়া রইল। তাহলে আপনারা গিয়ে হল রুমে বসেন, কিছুক্ষণ পরে টুর্নামেন্ট শুরু হবে। তারপর তারা গিয়ে হলরুমে বসে। তারপর উপস্থাপক এসে বলা শুরু করে। একে একে সব টিম প্রবেশ করে। আজকে এখানে পুরো শহরের বিভিন্ন জায়গা থেকে বড় বড় ভার্সিটির সকল টিম অংশগ্রহণ করতে এসেছে। সবশেষে উপস্থাপক নাহিদের টিমের নাম নেয়। তখন নাহিদের টিম এন্ট্রি নেওয়ার সময় পুরো হলরুম তালির আওয়াজ শুরু হয়ে যায়। টুর্নামেন্ট শুরু হয়। হল ভর্তি দর্শক, সবার চোখে উত্তেজনা। প্রতিটি টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এক এক করে বিভিন্ন রাউন্ড শেষ হচ্ছিল, আর নাহিদের দল তাদের অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে দিচ্ছিল। তাদের টিম ওয়ার্ক, স্ট্র্যাটেজি আর ব্যক্তিগত স্কিলের কাছে যেন অন্য কোনো টিমই দাঁড়াতে পারছিল না। প্রতিটি ম্যাচে নাহিদ তার দলের নেতৃত্ব দিচ্ছিল দারুণভাবে। তার অসাধারণ গেম প্লে দেখে দর্শকরা চিৎকার করে উঠছিল। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ছিল গতবারের রানার্স আপ টিম। ম্যাচটি এতটাই টানটান ছিল যে দর্শক আসনে বসে থাকা লামিশাও যেন এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছিল না। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি হাতছাড়াও হয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে নাহিদের এক অসাধারণ চাল আর দলের বাকি সদস্যদের নিখুঁত সহযোগিতায় তারা ম্যাচটি জিতে যায়। পুরো হল ঘর যেন ফেটে পড়ে চিৎকারে আর করতালির ধ্বনিতে। ইনফিনিটি ওয়ারিয়র্স ধ্বনিতেই ভরে ওঠে ভার্সিটির হলরুম। নাহিদ ও তার বন্ধুরা খুশিতেই একে অপরকে জড়িয়ে ধরে। সেলিব্রেশন ও অনুভূতি। তারপর শুরু হয় বিজয়ী দলের সেলিব্রেশন। তারা মঞ্চে উঠে আসে। তাদের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রিন্সিপাল স্যার এসে বক্তব্য শুরু করেন। আজকের এই ঐতিহাসিক বিজয়ের জন্য আমি ইনফিনিটি ওয়ারিয়র্স টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা প্রমাণ করে দিয়েছ কঠোর পরিশ্রম, বিশ্বাস আর টিমওয়ার্ক দিয়ে সব কিছু জয় করা সম্ভব। তোমরা আমাদের ভার্সিটির মুখ উজ্জ্বল করেছ। প্রিন্সিপাল স্যারের বক্তব্য শেষে নাহিদ যখন ট্রফি হাতে দাঁড়িয়ে, তখন লামিশার মা নাহিদের কাছে আসেন। মার্শাল্লাহ বাবা নাহিদ, আমি জানতাম তুমি পারবে। তোমার খেলার কোনো তুলনা হয় না। কি দারুণ খেলেছ। আন্টি আপনাদের সবার দোয়া ছিল বলেই সম্ভব হয়েছে।
লামিশা দূর থেকে নাহিদকে দেখছিল। তার মুখে এতদিন ধরে যে নীরবতা আর কাঠিন্য ছিল তা যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। তার চোখে মুখে এক মুগ্ধতা আর হালকা হাসি ফুটে ওঠে। নাহিদের এমন পারফরমেন্স দেখে লামিশা যেন নতুন করে তাকে চিনতে পারে। সে মনে মনে ভাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বন্ধু। নাহিদ শুধু একজন জেদি ছেলেই নয়, সে একজন অসাধারণ খেলোয়াড়ও। এত আত্মবিশ্বাস আর মেধা আমি ভাবতেও পারিনি। লামিশার মনে নাহিদের প্রতি একটা নতুন অনুভূতির জন্ম নেয়, যা সে আগে কখনো অনুভূত করেনি। টুর্নামেন্টসের উত্তেজনা শেষ হওয়ার পর আবার আগের মতো দিন কাটাতে শুরু করে। নাহিদ প্রতিদিন লামিশাকে বাইকে করে ভার্সিটিতে নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে, কিন্তু লামিশার নীরবতা যেন ভাঙতেই চায় না। প্রতিদিন নাহিদ লামিশার সাথে কথা বলার চেষ্টা করে। আপু, আজকের ক্লাসগুলো কেমন লাগলো? কিছু বুঝতে সমস্যা হয়নি তো? না, সব ঠিক ছিল। আচ্ছা আপু, আপনার ফেভারিট কালার কি? নীল। আপনার কি গান শুনতে ভালো লাগে? কোন ধরনের গান পছন্দ করেন? শুনি, সব ধরনের গানই ভালো লাগে। এভাবেই নাহিদ একের পর এক প্রশ্ন করে আর লামিশার সংক্ষিপ্ত উত্তরে কেটে যায় তাদের ভার্সিটির যাতায়াত। নাহিদ বারবার চেষ্টা করে লামিশার সাথে একটা সহজ কথোপকথন শুরু করতে, কিন্তু লামিশা যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। বাইকে বসেও সে নাহিদের দিকে তেমন একটা ফেরে না, কিংবা তার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। নাহিদের মনে হয় লামিশা যেন তাকে ইচ্ছে করে এড়িয়ে চলছে। তার মনে হতাশা জন্ম নিতে শুরু করে। এক বিকেলে ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয়। নাহিদ দ্রুত বাইকের গতি বাড়িয়ে দেয়, যেন লামিশা ভিজে না যায়। আপু, বেশি ভিজছেন না তো? ঠান্ডা লেগে যেতে পারে। তুমি তো নিজেই ভিজতেছো। লামিশার এই সামান্য কথায় আকাশ যেন একটু আশার আলো দেখতে পায়। এই প্রথম লামিশা তার নিজের বিষয়ে কিছু বলল, কিন্তু পরক্ষণেই লামিশা আবার চুপ হয়ে যায়, আর নাহিদও আর কথা বাড়ায় না। সেদিন রাতে লামিশা নিজের রুমে বসে নাহিদের কথাই ভাবছিল। এই ছেলেটা কেমন যেন, এত কথা বলতে চায় আর প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে। এত জেদি একটা ছেলে, আবার এত ভালো খেলতেও পারে, কিন্তু ওর কথা বলতে গেলেই আমার কেমন যেন অস্বস্তি হয়। ছেলেদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু নাহিদ যখন আমার দিকে তাকায় তখন আমার বুকটা কেমন করে ওঠে। ও কি সত্যি আমাকে পছন্দ করে? ওর চোখ দেখে তো তাই মনে হয়, কিন্তু আমি কি ওর যোগ্য? আমার তো মনে হয় আমি অনেক রাগী আর চুপচাপ। ও কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছে? লামিশা নাহিদের দিকে তাকিয়ে দেওয়ালে ঝোলানো টুর্নামেন্টসের পুরস্কারের ছবিটা দেখে। ও কি জানে আমি ওর খেলা দেখতে গিয়েছিলাম? ওর আত্মবিশ্বাস, ওর জেদ, ওর জয়, সব কিছু আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আমি কি পারবো ওর মতো করে মিশতে? আমার ভেতরের এই নীরবতা ভাঙতে পারবো? এইদিকে নাহিদও নিজের রুমের বিছানায় শুয়ে লামিশার কথাই ভাবছিল। লামিসা এত কম কথা কেন বলে? ও কি আমাকে পছন্দ করে না, নাকি ওর জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য ও ছেলেদের সাথে মিশতে চায় না? ওর নীরবতা আমাকে আরও বেশি করে ওর দিকে টানে। ওর চোখে যে গভীরতা দেখেছি তাতে মনে হয় ওর ভেতরে অনেক কথা লুকানো আছে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু কিভাবে ওর মনে পৌঁছাবো? আমি কি ওর রাগ ভাঙাতে পারবো? আমার স্বপ্নের রাজকন্যাকে এত কাছে পেয়েও যদি ওর মন আমার স্বপ্নের রাজকন্যাকে এত কাছে পেয়েও যদি ওর মন জয় করতে না পারি, তাহলে তো কোনো মানেই হয় না। আমাকে আরও চেষ্টা করতে হবে। ওর মন জয় করার একটা পথ আমাকে খুঁজেই বের করতে হবে। লামিশার নীরবতার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? নাহিদ কি পারবে সেই রহস্য ভেদ করে তিথির মনে জায়গা করে নিতে? তাদের সম্পর্কের কি একটা সুন্দর পূর্ণতা পাবে, নাকি ঘটবে অন্য কিছু? আরে রাইটাররা কি আকর্ষণ লাগাচ্ছে, চাইলেও গল্প স্কিপ করা যাচ্ছে না। চলুন দর্শক, সামনে এগিয়ে যাই। আমার তো আর তর্স হয়েছে না। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে সকাল। নাহিদ আর লামিশার জীবন যেন এক বৃত্তের মধ্যেই ঘুরছে। প্রতিদিনের মতো নাহিদ লামিশাকে বাইকে করে ভার্সিটিতে আনা নেওয়া করে, কথা বলার চেষ্টা করে। আর লামিশা সেই সংক্ষিপ্ত উত্তর আর নীরবতার ঘেরাটোপে আটকে থাকে। নাহিদের মনে হতাশা বাসা বাঁধতে শুরু করেছে। তার মনে হয় লামিশাকে হয়তো সে কোনোদিনই পুরোপুরি চিনতে পারবে না। একদিন নাহিদ বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে লামিশার ব্যাপারে কথা বলছিল। হ্যাঁ দোস্তরা, আর পারছি না। লামিসা আপুটা কেমন যেন,
এত কথা বলার চেষ্টা করি কিন্তু সব সময় চুপচাপ থাকে। আমার তো মনে হচ্ছে আমি কোনোদিনই ওর মনের কাছে পৌঁছাতে পারবো না। কিরে, এভাবে ভেঙে পড়লে চলে? এত সহজে হাল ছেড়ে দিলে হবে? তুই না বললি আত্মবিশ্বাস সাফল্যর মূল্য? হ্যাঁ রে নাহিদ, তোর তো ধৈর্য অনেক বেশি। লামিসা আপু হয়তো এমনই, ওকে সময় দে। এক কাজ করতে পারিস, ও যখন কথা বলতে চায় না তখন ওকে কিছু লেখার জন্য বলতে পারিস। যেমন ওর পছন্দের জিনিসগুলো একটা খাতায় লিখে দিতে বল, তাহলে অন্তত ওর ভিতরের কিছু কথা জানতে পারবি। লেখার জন্য দারুণ আইডিয়া, এইটা তো মাথায় আসেনি। হ্যাঁ, বা ওকে তোর বাইকের পেছনে বসিয়ে কোনো সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যা, যেখানে শান্ত পরিবেশ, হয়তো সেখানেও নিজেই থেকেই কথা বলবে। হ্যাঁ, এইটা ভালো হবে। না না, ঘুরতে যাব না, তাহলে আবার আঙ্কেল আন্টি কিছু মনে করতে পারেন। লেখার লেখার আইডিয়াটাই ভালো। ঠিক আছে বাবা, তোমার প্ল্যান অনুযায়ী কাজ হবে। হ্যাঁ বলো। ধুর, তোরা না থাকলে কি আর আইডিয়া পাবো? চল, তোরাও আসবি, কিন্তু লামিসা আপুকে বলতে পারবি না যে তোরাও আসবি। তোরা একটু দূরে দূরে থাকবি, যেন মনে হয় আমি আর ও একা আছি। আপু, একটা কথা বলবো? যদি কিছু মনে না করেন। আসলে আপনি তো তেমন কথা বলেন না। আমার মনে হয় আপনার ভেতরে অনেক কিছু আছে যা হয়তো আপনি বলতে চান না। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার পছন্দের কিছু জিনিস, যেমন প্রিয় বই, প্রিয় গান, প্রিয় রং বা এমন যে কোনো কিছু যা আপনার ভালো লাগে, একটা কাগজে লিখে দিতে পারেন। আমার বিশ্বাস এতে আমাদের বন্ধুত্বটা আরও ভালো হবে। আচ্ছা, চেষ্টা করব। দারুণ, তাহলে কালকে নিয়ে আসবেন, কেমন? নাহিদ সামান্য হেসে সম্মতি জানায়। নাহিদের মন খুশিতে ভরে যায়। সে ভাবে হয়তো এই ছোট্ট পদক্ষেপই লামিসার নীরবতার দেওয়াল ভাঙার প্রথম চাবিকাঠি। এই অনুরোধ কি লামিসার মনে কোনো পরিবর্তন আনবে? পরের দিন সকাল, নাহিদ লামিসাকে বাইকে করে ভার্সিটিতে নিয়ে যাচ্ছিল। বাইক চলতে চলতেই লামিসা শান্তভাবে নাহিদের দিকে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দেয়। এই নিন। এটা কি আপু? আপনার যা জানতে ইচ্ছে হয়েছিল। নাহিদ আনন্দে প্রায় চেঁচিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নেয়। লামিসার এই সামান্য উদ্যোগেই তার কাছে অনেক বড় কিছু। সে ভাবে, আমার স্বপ্নের রাজকন্যা তার নীরবতা ভাঙতে শুরু করেছে। ভার্সিটি শেষে বাড়ির পথে ফিরছিল নাহিদ আর লামিসা। আপু, আপনার প্রিয় গান আমার সোনার বাংলা, দারুণ তো। এটা আমারও খুব পছন্দের। আর আপনার পছন্দের রং নীল আর গোলাপি। নীল তো বাইকে আসার সময় বুঝেছিলাম, কিন্তু গোলাপি? আপনার তো সবসময় ইউনিফর্ম বা সালোয়ার কামিজ দেখি। আমার রুমে বেশিরভাগ জিনিস গোলাপি রঙের। লামিসার কথা শুনে নাহিদ মনে মনে বলে, ইস, যদি দেখতে পেতাম। নাহিদ তখন লামিসার কথার উত্তরে বলে, ও তাই বুঝি। আচ্ছা, আপনি কি গল্পের বই পড়েন? কোন ধরনের গল্প আপনার ভালো লাগে? রহস্য আর থ্রিলার। সত্যি? আমারও। তাহলে তো আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। লামিসা সামান্য হেসে চুপ হয়ে যায়। নাহিদ বুঝে লামিসা এখনো পুরোপুরি সহজ হয়নি, কিন্তু এইটুকু কথোপকথনই তার জন্য অনেকটা। লামিসার নীরবতার আড়ালে যে একটা ভিন্ন জগৎ আছে, তার সামান্য ঝলক দেখে নাহিদ আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। রাত 10টার দিকে নাহিদ তার বন্ধুদের সহ লামিসাদের বাড়িতে যায়। লামিসার মা আগে থেকেই তাদের জন্য দরজা খুলে অপেক্ষা করছিলেন। তারা গিয়ে সোজা ছাদে চলে যায়। সবাই মিলে তখন সুন্দরভাবে ছাদটা সাজায়। রঙিন বাতি, বেলুন আর জন্মদিনের ব্যানার দিয়ে ছাদটা এক উৎসব মুখর রূপ ধারণ করে। রাত 12:30টার দিকে লামিসার মা গিয়ে লামিসাকে ঘুম থেকে ওঠান। এই লামিসা, ওর তাড়াতাড়ি। মা, কি হয়েছে? এত রাতে কেন জাগাচ্ছ? আমি ফুলে ছাদে আমার মোবাইলটা রেখে এসেছি, এখন একা ছাদে যেতে ভয় করছে। তুই একটু আয় না মা। বাবাকে নিয়ে যাও না। তোর বাবা এখন ঘুমে, এখন যদি উঠাই পরে মাথা ব্যথা করবে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর তারা ছাদে গেলে দেখে পুরো ছাদ অন্ধকার। লামিসা চারিদিকে একটু তাকায়। ঠিক তখনই চারিদিকে লাইট জ্বলে ওঠে আর সবাই মিলে একসাথে বলে, হ্যাপি বার্থডে লামিয়া।
লামিশা অবাক হয়ে যায়। সে দেখতে পায় নাহিদের বাবা মা, নাহিদের বন্ধুরা, এমনকি তার নিজের বাবা মাও সেখানে উপস্থিত। তোমাদেরকে অনেক ধন্যবাদ বাবা মা। আরে আমাদের তো মনেই ছিল না, সব কিছু নাইট রেডি করেছে, ওকে ধন্যবাদ দে। লামিশা তখন নাহিদের কাছে যায়। নাহিদ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো ভাবতেই পারিনি এটা সত্যিই আমার জীবনের সেরা জন্মদিন। কি যে বলেন আপু, এটা তো আমার দায়িত্ব ছিল। আপনার খুশি দেখেই আমার সব কষ্ট সার্থক। আচ্ছা তুমি কিভাবে জানলে আজকে আমার জন্মদিন? ওই যে ভর্তির দিন আপনার জন্ম নিবন্ধন দেখেছিলাম। তখন নাহিদের বাবা মা লামিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপর সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন শুরু করে। কেক কাটা হয়, গান গাওয়া হয়, আর সবাই মিলে হইচই করে। নাহিদের বন্ধুরা লামিশার সাথে মজা করে কথা বলে, আর লামিশাও আজ তাদের সাথে অনেকটা সহজ হয়ে যায়। তার মুখে আনন্দের হাসি লেগে থাকে। সবশেষে নাহিদ লামিশাকে একটি গিফট বক্স দেয়। সবাই চলে গেলে ফ্রেশ হয়ে একা খুলবেন। লামিশা বক্সটা হাতে নেয়, তার চোখে এক ধরনের কৌতূহল। তারপর যে যার বাড়িতে চলে যায়। লামিশার মনে আজকের রাতটা একটা মিষ্টি স্মৃতি হয়ে রইল। আর নাহিদের মনে আশা জন্ম নিল যে সে হয়তো এবার লামিশার নীরবতা পুরোপুরি ভাঙবে। সবাই চলে যাওয়ার পর লামিশা তার রুমে যায়। সারাদিনের উত্তেজনা আর আনন্দের পর তার শরীরটা বেশ ক্লান্ত। ফ্রেশ হয়ে এসে তার চোখ যায় বিছানায় রাখা গিফট বক্সটির দিকে। সেটি হাতে নিয়ে সে আলতো করে স্পর্শ করে। কি থাকতে পারে ওইটাতে? নাহিদ কি দিতে পারে? লামিশা কৌতূহল নিয়ে বক্সটা খোলে। বক্সের ভেতরে একটি সুন্দর ডায়েরি আর একটি অসাধারণ কলম। ডায়েরিটি হালকা নীল রঙের, তাতে ছোট্ট ছোট্ট সাদা ফুলের নকশা করা। ডায়েরির প্রথম পাতায় নাহিদের হাতের লেখায় কিছু কথা লেখা আছে। লামিশা ডায়েরির প্রথম পাতাটি খোলে। সেখানে নাহিদের সুন্দর হস্তাক্ষরে লেখা। লামিসা আপু, জানি আপনি কথা বলতে তেমন পছন্দ করেন না। আপনার নীরবতা আমাকে সবসময় ভাবায়। এই ডায়েরিটা আপনার জন্য। এখানে আপনি যা খুশি লিখতে পারেন। আপনার ভালো লাগা, মন্দ লাগা, আপনার স্বপ্ন, আপনার ভেতরের কথাগুলো। আমি জানি শব্দের চেয়েও লেখার একটা অন্যরকম শক্তি আছে। আর আমার বিশ্বাস একদিন এই ডায়েরির পাতাগুলোই আমার সাথে আপনার মনের দূরত্ব কমিয়ে দেবে। শুভ জন্মদিন নাহিদ। লামিশার চোখে বিস্ময়। সে নাহিদের কথাগুলো বারবার পড়ে। তার রাগ আর নীরবতার কারণ নাহিদ হয়তো খানিকটা বুঝতে পেরেছে। এটা ভেবেই লামিশা অবাক হয়। তার মনে হয় নাহিদ শুধু তার বাহ্যিক রূপটাই দেখেনি, তার ভেতরের মানুষটাকে বোঝারও চেষ্টা করেছে। এই ছেলেটা এমন কেন? এত ধৈর্য। আমি যখন ওর সাথে কথা বলি না তখনও হতাশ হয় ঠিকই, কিন্তু হাল ছাড়ে না। আর এই ডায়েরি, এটা তো আমার মনের কথা লেখার জন্য। আমার গোপন কথাগুলো। ও কি আমার রহস্য ভাঙতে চায়? লামিশার মুখে এক ফালি হাসি ফুটে ওঠে। এটা শুধু একটা ডায়েরি নয়, এটা যেন নাহিদের দেওয়া একটা সুযোগ নিজের ভেতরের জগৎটাকে প্রকাশ করার, আর হয়তো আকাশের কাছে নিজেকে মেলে ধরারও। তিথি ডায়েরিটা বুকের কাছে আঁকড়ে ধরে। তার মনে হয় নাহিদের সাথে তার এই নীরবতার সম্পর্কটা হয়তো এবার সত্যিই বদলে যাবে। ডায়েরির প্রতিটি পাতায় যেন নতুন করে শুরু করার একটি আমন্ত্রণ লুকিয়ে আছে। পরের দিন সকাল, নাহিদ লামিশাকে বাইকে করে ভার্সিটিতে নিয়ে যাচ্ছিল। গতকালকে জন্মদিনের আনন্দের রেশ কাটেনি নাহিদের। তার মনে আশা হয়তো ডায়েরি পেলে লামিশা এবার কিছুটা হলেও সহজ হবে। সে লামিশার সাথে নানান কথা বলার চেষ্টা করছিল। আপু, কালকে রাতে আপনি গিফটটা করেছেন, কেমন লাগলো? আপনার পছন্দ হয়েছে তো? লামিশা সামান্য মাথা নেড়ে বোঝায় যে সে দেখেছে। ডায়েরিটা আপনার ভালো লেগেছে? আপনি কি কিছু লিখেছেন? লামিশা কিছু বলে না। নাহিদ বোঝে আজও সেই পুরনো নীরবতাই ফিরে এসেছে। তার মনে কিছুটা হতাশা নেমে আসে, কিন্তু সে হাল ছাড়ে না। আপু, আপনার ফেভারিট মিষ্টি কি, বা আপনার পছন্দের কোনো খাবার আছে? যদি থাকে তাহলে বলতে পারেন। আমি আনিসাকে দিয়ে রেসিপিটা জেনে নেব। লামিশা আজও নীরব। নাহিদের মনে প্রশ্ন জাগছে, কেন সে এমন করছে? কাল রাতে তো এত সহজ ছিল। বাইকের পেছনে বসে লামিশা নাহিদের কথাগুলো শুনছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনের ভেতরে তখন চলছিল এক তোলপাড়। আচ্ছা নাহিদ আমার সাথে কথা বলার জন্য এমন উতলা হয়ে যায় কেন? ও কি আমাকে ভালোবাসে? আরে না না, ও তো আমার থেকে 3 বছরের ছোট। এটা হতে পারে না।
কিন্তু ও যেভাবে আমার যত্ন নেয়, যেভাবে আমার পছন্দ অপছন্দ জানতে চায়, কালকে রাতে আমার জন্মদিনটা ও যেভাবে পালন করলো, আমার বাবা মাও এতটা প্ল্যান করেননি। ওর চোখে আমার জন্য যে মুগ্ধতা দেখি, সেটা কি শুধু এই বন্ধুত্ব? আমি তো ছেলেদের সাথে মিশতে পারি না। আমার অতীতটা সে যদি জানতে পারে, তখন কি ও আমাকে এভাবে চাইবে? আমি কি ওর মতো একটা হাসি খুশি সাহসী ছেলের যোগ্য? ওর মতো করে মিশতে পারলেই আমার ভালো লাগতো, কিন্তু আমি যে পারি না। আমার মনের ভেতরের এই দেওয়ালটা আমি নিজেও ভাঙতে পারছি না। লামিশা মনে মনে নিজের সাথে যুদ্ধ করে। সে একধারে নাহিদের মনোযোগে মুগ্ধ, আবার তার ভেতরের ভয় আর সংকোচাকে আটকে রাখে। বাইক ভার্সিটির গেটে পৌঁছায়। নাহিদ বাইক থামায়। তাহলে আপু ভার্সিটি শেষে গেটে অপেক্ষা করবেন? লামিশা শুধু মাথা নাড়িয়ে ক্লাসরুমের দিকে চলে যায়। নাহিদ বাইক পার্ক করে তার বন্ধুদের দিকে যায়। তার মনে আজও সেই একই প্রশ্ন, লামিশার নীরবতার পেছনে আসল কারণটা কি? সেদিন ভার্সিটি থেকে ফিরে নাহিদ আর থাকতে পারল না। লামিশা নীরবতা যেন তার মনের সব ধৈর্য কেড়ে নিয়েছে। সে তৎক্ষণাৎ বন্ধুদের গ্রুপ কল দেয়। দোস্তরা, আমি আর পারছি না। আমি লামিসা আপুকে প্রপোজ করতে চাই। কিরে এত তাড়াতাড়ি? আমরা না বললাম একটু সময় দিতে? আর সময় নিতে পারছি না আমি। আমার মনে হয় আমি যদি ওকে আমার মনের কথা না জানাই, আমি পাগল হয়ে যাব। কিন্তু কিভাবে প্রপোজ করবি? কোনো প্ল্যান করছিস? না, তেমন কিছু ভাবিনি। তোরা কিছু আইডিয়া দে। দেখ, লামিশা আপু তো একটু শান্ত স্বভাবের। আমার মনে হয় খুব জাঁকজমক কিছু ওর ভালো লাগবে না। হ্যাঁ, একদম ঠিক। সাধারণত কিন্তু হৃদয়স্পর্শী কিছু কর। যেমন ধর, কোনো শান্ত সুন্দর জায়গা নিয়ে গিয়ে প্রপোজ করতে পারিস। কোথায়? ভার্সিটির পাশে লেকটা কেমন হয়? রাতের বেলায় লাইটিংয়ের ব্যবস্থা করলে বেশ রোমান্টিক লাগবে। লেকটা খারাপ না, কিন্তু আর কি করা যায়? তুই বরং ওকে একটা চিঠি লেখ, তোর মনের সব কথা খুলে বল। আর চিঠি শেষে প্রপোজ করিস। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আমি একটা চিঠি লিখব, আর তোরা লেকের আশেপাশে লাইটিংয়ের ব্যবস্থা করবি। আর ব্যাকগ্রাউন্ডে হালকা কোনো গান বাজলে কেমন হয়? তোরা সব সামলাতে পারবি তো? নিশ্চিন্ত থাক, আমরা আছি তোর পাশে। নাহিদ মনে মনে প্রপোজালের একটা ছক তৈরি করে। লেকের শান্ত পরিবেশ, নিজের লেখা একটি চিঠি আর বন্ধুদের সাহায্য, সব কিছু মিলিয়ে সে তিথির মনে ভালোবাসার দোলা দিতে চায়। নাহিদ কি পারবে তার ভালোবাসার কথা লামিশার কাছে পৌঁছে দিতে? তার লামিশা কি নাহিদের প্রস্তাবে রাজি হবে? আরে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না, চলুন তাড়াতাড়ি দেখি সামনে কি হয়। দৃশ্য পরিবর্তন হয় পরের দিন সকালে। নাহিদ লামিশা নিয়ে ভার্সিটির দিকেই যাচ্ছে। গতকাল রাতের আলোচনা তখনও নাহিদের চোখে মুখে লেগে আছে। তার মনে আছে এক নতুন সাহস। সে সিদ্ধান্ত নিয়েছে আজই লামিশাকে তার মনের কথা বলবে। সে লামিশাকে নিয়ে সোজা তাদের ভেন্যুতে চলে যায়। লামিশা কিছুটা অবাক হয়। লামিশা কিছু বলতে যাবে, তখনই নাহিদ বলে ওঠে, আপু, একটা কথা বলতে চাই। জানি না আপনি কি ভাববেন, কিন্তু আমি আপনাকে খুব পছন্দ করি। বলতে পারেন ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। নাহিদের কথা শুনে লামিশা যেন বর্জাহত হয়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাইকটা একটু থেমে গেলে সে ধীরে ধীরে নেমে আসে। নাহিদের চোখে তখন তীব্র জিজ্ঞাসা, কি হলো আপু, কিছু বলছেন না যে? না নাহিদ, আমি পারবো না। কেন আপু, কেন পারবেন না? না নাহিদ, আমি পারবো না। তুমি আমার থেকে 3 বছরের ছোট। তাছাড়া আমি... কি হলো বলো, আমি কি? না নাহিদ, আমি বলতে পারবো না। লামিশা কথাটি বলে দ্রুত হেঁটে চলে যেতে চায়। তখনই নাহিদ লামিশার হাত ধরে ফেলে। নাহিদ, আমার হাত ছাড়ো। না, তোমাকে আজকে বলতেই হবে কি সেই কারণ, যার কারণে তুমি আমাকে গ্রহণ করবে না। না নাহিদ, আমি বলতে পারবো না। আমার হাত ছাড়ো। নাহিদের কথায় লামিশা কিছুক্ষণের জন্য থমকে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়। নাহিদের যেয়ে তার ধীরতা তাকে বিচলিত করে তোলে। লামিশা তখন কান্নায় ভেঙে পড়ে। নাহিদ লামিশাকে বাইকের পাশে একটি বেঞ্চে বসায়। ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুরা রাতুল, সিয়াম আর রনিও এগিয়ে এসেছে। তারা পরিস্থিতি বুঝতে পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। লামিশা কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমি একজনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার রিলেশনটা 2 বছরের ছিল। আমি আমার পরিবারকেও জানিয়েছিলাম, তারাও মেনে নিয়েছিল। আমাদের দিন ভালোই যাচ্ছিল।
আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। তারপর যখন বিয়ের আর 1 মাস বাকি ছিল, তখন থেকে ও আমায় মাঝে মাঝে বলতো তার বন্ধুর বাসায় যাওয়ার জন্য, হোটেলে যাওয়ার জন্য। আমি বারণ করলেও বলতো বিয়ে তো করবই। একদিন ও আমাকে ওর বাড়িতে নিয়ে গেছিল। আমি মনে করেছিলাম বাড়িতে ওর বাবা মাও আছে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তখন ও আমার সাথে জোরাজোরি করতে থাকে। তখন আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ওকে রুম দিয়ে লক করে পালিয়ে আসি। পরে ও আমাকে বিয়ে করেনি, অন্য একজনকে বিয়ে করেছে। আমি ওকে অনেক বলেছিলাম, কিন্তু ও আমার কথা একবারও মানেনি। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে কখনো বিয়ে করব না। আসলে সেদিনের পর থেকে আমার সব ছেলেদের উপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছে, তাই আমি কোনো ছেলের সাথে কথা বলি না। তুমি হয়তো বুঝতে পেরেছো নাহিদ, তুমি অনেক ভালো ছেলে। তুমি আমার থেকে আরও অনেক ভালো মেয়ে পাবে। আমার পেছনে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। এটা বলেই লামিশা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। নাহিদ সেখানে হতবাক হয়ে বসে পড়ে। তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। লামিশার জীবনের এই অন্ধকার অতীত তাকে গভীরভাবে নাড়া দেয়। নাহিদের বন্ধুরা তার পাশে এসে বসে। তারা জানে এই মুহূর্তে নাহিদের কতটা কষ্ট হচ্ছে। দোস্ত, এমনটা নয়, সব সম্পর্ক এরকম হয় না, তুই ভেঙে পড়িস না। লামিসা আপু খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ রে নাহিদ, ওর প্রতি তো আরও বেশি সহানুভূতি দেখা। এই মুহূর্তে ওকে তোর পাশে দরকার। ওর বিশ্বাস ভেঙে গেছে। দেখ, লামিশা আপু তোকে সব কথা বলেছে, এটাতে বোঝা যায় ও তোকে কতটা বিশ্বাস করে। তুই ওকে সময় দে, ধীরে ধীরে ওর মন থেকে এই ভয়টা মুছে যাবে। আজকে যদি না বলো তাহলে আমি সুইসাইড করব। আমি আর এই জীবন রাখবো না। কি হলো বলো? কিন্তু আমি কি পারবো ওর এই কষ্ট দূর করতে? ওর উপর যে আঘাতটা এসেছে সেটা তো খুব গভীর। আমি ওকে বোঝাতে চাই সব ছেলে এরকম হয় না। পারবি দোস্ত, তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পারবি। ওর পাশে থাক, ওকে বল যে তুই ওর অতীত নিয়ে বিচার করবি না, শুধু ওর বিশ্বাসটা ফিরিয়ে আনার চেষ্টা কর। বন্ধুদের কথায় নাহিদ কিছুটা সান্ত্বনা পায়। সে জানে এই পথটা কঠিন হবে, কিন্তু লামিশাকে সে কোনোভাবেই হারাতে চায় না। তার মনে এখন লামিশার প্রতি আরও বেশি ভালোবাসা আর এক অদম্য জেদ কাজ করছে। নাহিদ কি পারবে লামিশার মনে আবার বিশ্বাস ফিরিয়ে আনতে এবং তার অতীতকে ভুলিয়ে দিতে? তাদের সম্পর্ক কি এই কঠিন পরীক্ষা পেয়ে আরও মজবুত হবে? দর্শক, আমি কত কি আশা করেছিলাম, কিন্তু সব তো দেখে আমার চিন্তার উল্টোটা হলো। আচ্ছা, চলুন দেখি সামনে কি হয়। লামিশা চলে যাওয়ার পর নাহিদ তখনও বেঞ্চে বসেছিল। তার মাথা ঘুরছিল। লামিশার বলা প্রতিটি কথা, রাগ, কষ্ট, হতাশা সব কিছুই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু পরক্ষণেই তার মনে একটা জেদ জন্ম নেয়। নাহিদ হঠাৎ দাঁড়িয়ে পড়ে, মনে মনে দৃঢ়তার সাথে বলে, না না, আমি তোর বয়স অতীত কিছু দেখে ওকে ভালোবাসিনি। আমি তো ওকে দেখেই ভালোবাসি। তাহলে এখন কি আমি সরে যাব? না, প্রশ্নই আসে না। আমার ভালোবাসা কি এতই ঠুনকো যে একটা অতীত ঘটনা আমাকে থামিয়ে দেবে? আমি লামিসার মন থেকে সব ভয়, অবিশ্বাস দূর করবই। ও বিশ্বাস হারিয়েছে, আমি ওকে আবার বিশ্বাস করতে শেখাবো। তারপর তখনই নাহিদ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে নাহিদ সোজা তার রুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেকে আবার আগের মতো করে নেয়। তার চোখে এখন নতুন দৃঢ়তা, নতুন সংকল্প। পরের দিন সকালে নাহিদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে লামিশার বাড়ির সামনে। লামিশা বাড়ি থেকে বেরিয়ে নাহিদকে দেখে অনেকটা অবাক হয়। সে মনে করেছিল নাহিদ হয়তো আর তার সাথে তেমন কথাবার্তা বা দেখা করবে না, কিন্তু ঘটল সেটার উল্টোটা। লামিশা কিছু না বলে নাহিদের বাইকের পেছনে বসে পড়ে। নাহিদ তখন সোজা ভার্সিটিতে না গিয়ে একটি পার্কে চলে যায়। নাহিদ, আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে এসেছি কিছু কথা বলার জন্য। এমন কিছু কথা যা ভার্সিটির কোলাহলে বা রাস্তার ভিড়ে বলা সম্ভব নয়। লামিসা আপু, আমি জানি কালকে আপনি খুব কষ্টের একটা কথা বলেছেন, আর আমি এটাও জানি এই অভিজ্ঞতার পর ছেলেদের উপর থেকে আপনার বিশ্বাস উঠে গেছে। কিন্তু সব ছেলে একরকম হয় না। আমি জানি নাহিদ, কিন্তু আমার পক্ষে আর কাউকে বিশ্বাস করা সম্ভব নয়। আমার আর কাউকে ভালোবাসার মতো সাহস নেই। সাহস নেই, কিন্তু বিশ্বাস তো আছে। আমি কি আপনার বন্ধু নই? একজন বন্ধু হিসেবে কি আপনার পাশে থাকতে পারি না? আমি আপনার কাছ থেকে কোনো রকম প্রেম বা ভালোবাসা চাইছি না,
শুধু আপনার বিশ্বাসটা ফিরে পেতে চাই। আমাকে কি সেই সুযোগটুকু দেবেন না? কিন্তু কেন নাহিদ, কেন তুমি আমার পেছনে এত সময় নষ্ট করছো? আমার মতো একটা মেয়েকে মাপ আপনার মতো ভালো মেয়ে পাওয়া খুব কঠিন। আপনি হয়তো আপনার অতীত দিয়ে নিজেকে বিচার করছেন, কিন্তু আমি আপনাকে আপনার অতীত দিয়ে বিচার করি না। আমি আপনাকে লামিসা হিসেবে চিনি, যে সুন্দর মনের একজন মানুষ। আপনি যে কষ্ট পেয়েছেন সেটা আমি বুঝি, আর আমি আপনার সেই কষ্ট কমাতে চাই। আপনি শুধু আমাকে বিশ্বাস করুন। লামিসা নাহিদের দিকে তাকিয়ে থাকে। তার চোখ তখন সংশয় আর এক অজানা অনুভূতি। নাহিদের কথাগুলো তার মনের গভীরে আঘাত করে। সে বোঝে নাহিদের ভালোবাসাটা হয়তো অন্যরকম। পার্কে তখন পাখির কিচিরমিচির আর মৃদু বাতাস বইছে, তা তাদের কথোপকথন আরও গভীরতা দিচ্ছিল। পার্কে কিছুক্ষণ হাঁটাচলা করে নাহিদ আর লামিসা ভার্সিটিতে না গিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেয়। সারাটা পথ নাহিদ লামিসাকে বোঝানোর চেষ্টা করে আর লামিসা তার কথাগুলো চুপচাপ শোনে। তার মুখের কঠোরতা যেন কিছুটা কমেছে, চোখ লেগে আছে এক অব্যক্ত বেদনা। নাহিদ নিজের বাড়ি এসে দেখে তার বাবা আজকে বাড়িতেই আছেন। নাহিদ তখন তার মাকে ডাক দেয়। তার মা আসলে সে তাকে বাবার পাশে বসতে দেয়। মা, বাবা, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি লামিসাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। নাহিদের কথা শুনে তার মা বাবা চমকে ওঠেন। তুই কি তোর রহমান আঙ্কেলের মেয়ের কথা বলছিস? হ্যাঁ মা। না, এটা আমি মানতে পারবো না। লামিসা তোর থেকে প্রায় 3 বছরের বড়। বাবা, ভালোবাসা কি বয়স দেখে হয়? আমি তো লামিসাকে তার বয়স দেখে ভালোবাসিনি। আমি ওকে দেখেই ভালোবেসেছি। ওর সাথে আমার আত্মার টান। ওর যে কষ্ট আছে, যে অতীত আছে, আমি সেটা জানি। আর আমি ওকে সেই সব কিছু থেকে মুক্তি দিতে চাই। আমি ওর পাশে থাকতে চাই। ওকে আবার বিশ্বাস করতে শেখাতে চাই। ওর সব আঘাত আমি মুছে দিতে চাই বাবা। না, তুই যাই বলিস এটা আমি মেনে নেব না। বাবা, আমার স্বপ্নটা তো তোমাদের কাছে অজানা নয়। সেই ছোটবেলা থেকে আমি আমার স্বপ্নের রাজকন্যার কথা বলে আসছি। আজ যখন তাকে খুঁজে পেয়েছি, তার পাশে থাকার সুযোগ পেয়েছি, তখন তোমরা কেন বাধা দিচ্ছ? আমার সমস্ত স্বপ্ন, আমার সব চাওয়া পাওয়া এখন লামিসাকে ঘিরে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। যদি লামিসা আমার না হয়, তাহলে আমি সারা জীবন একা থাকবো, বিয়ে করব না। নাহিদের কথায় নাহিদের বাবা হঠাৎ হেসে ওঠেন। নাহিদের মাও হেসে ওঠেন। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আমি কি কোনো হাসার কথা বলেছি? আরে গাধা, আমি আর রহমান মিলে আগেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। ভাবছিলাম তোদের ভার্সিটি শেষ হলেই তোদের বিয়ে দিয়ে দেব, কিন্তু এখন যেহেতু তোরা চাইছিস, তাহলে আর দেরি করব না। আমি এখনই রহমানকে কল করছি। নাহিদ আনন্দে লাফিয়ে ওঠে। সে খুশিতে তার বাবা মাকে জড়িয়ে ধরে। তারপর শুরু হয় দুই বাড়ির বিয়ের ধুম। এদিকে লামিসা অনেকবার তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেছে। প্লিজ, আমি এই বিয়ে করতে চাই না। আর একটা কথাও নয়। আর একবার যদি বিয়ে করবো না বলিস, তাহলে আমার মরা মুখ দেখবি। লামিসাও তখন থেকে চুপ। তার পরিবারের এই সিদ্ধান্তে সে যেন অসহায়। তার মনের ভেতরে পুরো কষ্ট আর নতুন আশঙ্কা দ্বন্দ্ব চলছে। দুই বাড়ি সাজানো শুরু হয়ে গিয়েছে। আনন্দের আবহাওয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেদিন আনিশা লামিসাদের বাড়িতে যায়। আনিশা লামিসার পাশে বসে কপট হাসি দিয়ে বলে, কি আপু, কেমন লাগছে? সব জায়গায় তো দেখি তোমার ছবি ঝুলছে। আমার ভাইয়াকে তো পেয়ে গেছো, এখন বুঝি আর রাগ করা চলবে না। আনিশা লামিসার গালে আলতো করে টোকা দেয়। লামিসার মুখে তখনও তেমন কোনো উচ্ছ্বাস নেই। সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। আনিশা লামিসার হাতে একটা ছোট টিফিন বক্স ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া কাল রাতে তোমার পছন্দের ফুচকা বানাতে বলেছিল, নিজেই বানিয়েছি, কিন্তু খেয়ে দেখো কেমন হয়েছে। লামিসা শুধু শুকনো হাসি হাসে, আর কিছু বলে না। সে যেন এক ঘোরের মধ্যে আছে। লামিসার এই নীরবতা কি বিয়ের পরও বজায় থাকবে, নাকি নাহিদের ভালোবাসা তার মনের সব দ্বিধা দূর করে দেবে? দর্শক, গল্প কোথা থেকে কোথায় চলে আসলো? আমি কোথায় মনে করলাম এখন দুঃখের কিছুদিন যাবে, কিন্তু এখন দেখি বিয়ে হচ্ছে। রাইটার ভাইয়া কিন্তু আসলে একটা জিনিস। দুই বাড়িতেই ধীরে ধীরে অতিথি আসা শুরু হয়েছে। বিয়ের এক ভিন্ন আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। নাহিদের বাড়িতে আনন্দের কোলাহল, আর লামিসার বাড়িতেও আত্মীয় স্বজনে আনাগোনা।
উৎসবের এই অবহের মাঝেও নাহিদের বাবা মা এবং লামিসার বাবা মা তাদের মধ্যকার বহু পুরনো বন্ধু ও নতুন সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করার সুযোগ পান। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে নাহিদের বাবা এবং রহমান সাহেব গল্প করছিলেন। তাদের পাশে বসেছিলেন নাহিদের মা ও লামিসার মা। কিরে রহমান, ভাবতেই পারিনি আমাদের এই বন্ধুত্বটা আজ এমন এক নতুন মোড় নেবে। তোর মেয়ে আমার বৌমা হবে আর আমার ছেলে তোর জামাই। সত্যি সব যেন স্বপ্নের মতো লাগছে। আরে আমি তো সেই ছোটবেলা থেকেই জানতাম আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হবে। নাহিদ যখন লামিসাকে ভার্সিটিতে আনা নেওয়া শুরু করলো তখনই আমার কেমন যেন একটা আঁচ লাগছিল। ভাগ্যিস তোর ছেলে জেদি আছে, না হলে তো লামিসাকে রাজি করানো মুশকিল হতো। ভাবি, লামিসা কেমন আছে? ওর মনটা কি একটু শান্ত হয়েছে? বেচারি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। কি আর বলবো ভাবি, মেয়েটা তো প্রথম দিনই রাজি হচ্ছিল না। ওর মনের কষ্ট তো আমরা জানি, কিন্তু আপনাদের নাহিদ জেদ আর ভালোবাসা দেখে এখন মনে হচ্ছে লামিসা ঠিকই মানিয়ে নেবে। ও নাহিদের মতো একটা ভালো ছেলেই পাবে, এটা আমাদের ভাগ্য। হ্যাঁ রে, নাহিদ ছেলেটা সত্যিই খাঁটি সোনা। লামিসার অতীতে যে কষ্ট ছিল সেটা জেনে শুনেও ও লামিসাকে ছাড়তে চায়নি। এমন ছেলে আজকালকার দিনে মেলা ভার। আমি তো নিশ্চিত নাহিদ লামিসাকে অনেক সুখে রাখবে। সে তো রাখবেই। আমার ছেলে তো আর যে সে ছেলে নয়। তবে লামিসাও খুব লক্ষ্মী মেয়ে। ওর নীরবতা দেখে মনে হয় ওর ভেতরে অনেক গুণ আছে। আর আমাদের নাহিদ তো ওকে ঠিকই হাসি খুশি করে তুলবে। ঠিক বলেছেন ভাইজান, আমাদের নাহিদ লামিসার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। আপনারা চিন্তা করবেন না, লামিসা এখন আমাদের বাড়ির মেয়ে। তাদের চোখে মুখে তখন এক নতুন স্বপ্ন, এক নতুন আশার আলো। এই কথোপকথন যেন দুই পরিবারের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করে তোলে এবং তারা ভবিষ্যতের দিকে এক নতুন বন্ধনে আবদ্ধ হওয়ার অপেক্ষায় থাকে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। আজ গায়ে হলুদ, কাল বিয়ে। দুই বাড়িতেই উৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা। রং বেরঙের বাতি, ফুলের সাজ আর অতিথিদের আনাগোনায় প্রতিটি কোণায় যেন আনন্দের ঢেউ। গায়ে হলুদের অনুষ্ঠানের কিছুক্ষণ আগে নাহিদ আর থাকতে না পেরে লামিসার বাড়ির দিকে রওনা দেয়। সবার অলক্ষ্যে সে লামিসার রুমে চলে যায়। লামিসা তখন সেজেগুজে হলুদের সাজে প্রস্তুতি নিচ্ছিল। লামিসা আয়নার সামনে বসে চুল ঠিক করছিল। নাহিদ হঠাৎ আগমন দেখে সে চমকে ওঠে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এখন তো তোমার বাড়িতে গায়ে হলুদ। ও হো হো হো, বউ রাগ করেছে নাকি? আমি তো এসেছি আমার হবু বউ কেমন লাগছে সেটা দেখতে, কিন্তু তুমি তো আমাকে ঘরে ঢুকতেও দিচ্ছ না। একদম ফাজলামো করবে না, যাও এখান থেকে। এখন কেউ দেখলে কি ভাববে? কি আর ভাববে? ভাববে যে বর এসেছে তার হবু বউকে দেখতে। আর তাছাড়া আজ তো আমাদের গায়ে হলুদ, একটু দুষ্টামি না করলে কি চলে? তোমার এই গোলাপি ঠোঁটগুলো দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। তার উপর তুমি আবার লিপস্টিক দিয়েছো, আমি তো শেষ। লামিসা নাহিদের কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তার মুখে কোনো হাসি ফোটে না। সে শুধু নাহিদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নাহিদ, ফালতু কথা বলবে না, যাও এখান থেকে। এখন যদি বাবা মা দেখে ফেলে তাহলে খুব খারাপ হবে। এমনিতেই আমার জীবনটা শেষ করে দিয়েছো, আর কি চাও? আরে বাবা, এত রাগ কেন? গায়ে হলুদে তো একটু খুশি খুশি থাকতে হয় নাকি? আমার তো মনে হচ্ছে তুমি এখনো আমাকে সহ্য করতে পারছো না। আর একটু এগিয়ে এসে লামিসার কাঁধে হাত রাখান ভান করে লামিসার সঙ্গে সঙ্গে নাহিদের হাত সরিয়ে দেয়। তার চোখে তখনও বিরক্তি আর এক ধরনের দূরত্ব স্পষ্ট। নাহিদ, তুমি সীমা অতিক্রম করছো, দয়া করে যাও। লামিসার এমন আচরণে নাহিদের মনটা কিছুটা দমে যায়। সে বলছে লামিসা এখনও তার অতীত থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। তার রাগ, তার হতাশা এখনও লামিসাকে ঘিরে রেখেছে। নাহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব চেষ্টা করব। নাহিদ আর কিছু না বলে লামিসার রুম থেকে বেরিয়ে যায়। লামিসা আয়নার সামনে বসে নাহিদের চলে যাওয়ার শব্দ শোনে, কিন্তু ঘুরে তাকায় না। তার মুখে তখনও সেই নিস্পৃহ ভাব। নাহিদের মনটা কিছুটা ভরাক্রান্ত হয়, কিন্তু তার জেদ আরও বেড়ে যায়। সে জানে এই পথটা সহজ হবে না, কিন্তু লামিসার মন জয় করার তখন তার জীবনের একমাত্র লক্ষ্য। অবশেষে সেই দিনটি চলে আসে, নাহিদ আর লামিসার বিয়ের দিন। সকাল থেকেই দুই বাড়িতে সাজ সাজ রব। একদিকে
সানাইয়ের সুর, অন্যদিকে অতিথিদের আনাগোনা, উৎসবের এক ভিন্ন মেজাজ চারপাশে। ইসলামিক নিয়ম অনুসারে বিয়ের সকল কার্যক্রম শুরু হয়। কাজী সাহেব আসেন, দোয়া দরুদ পড়ানো হয়। লামিসাকে যখন কবুল বলার জন্য জিজ্ঞেস করা হয় তখন তার চোখে মুখে কোনো অনুভূতি ছিল না। সে শুধু নিস্পৃহভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নাহিদের মনে তখন মিশ্র অনুভূতি। একদিকে লামিসাকে নিজের করে পাওয়ার আনন্দ, অন্যদিকে তার মুখের এই ভাবলেসহীনতা দেখে এক অব্যক্ত কষ্ট। নাহিদকে যখন কবুল বলার জন্য বলা হয় সে এক মুহূর্ত দেরি না করে দৃঢ় কণ্ঠে 3 বার কবুল বলে দেয়। তার চোখে তখন লামিসার প্রতি গভীর ভালোবাসা আর তাকে সুখে রাখার সংকল্প। বিয়ের কার্যক্রমে ফাঁকে ফাঁকে পরিবারের সদস্যরা আর নাহিদের বন্ধুরা একে অপরের সাথে গল্প করছিল। ভাবি, লামিসাকে কেমন যেন লাগছে, ওর মুখে কোনো হাসি নেই। মন খারাপ করবেন না ভাবি, মেয়েটা এত বড় একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে। ওর জন্য একটু সময় লাগবে, দেখবেন নাহিদের ভালোবাসা ও ঠিক সব ভুলে যাবে। রহমান, দেখলি তো, তোর মেয়ে তো আমার ছেলের জেদের কাছে হার মানলো। আমার ছেলে ওর স্বপ্নের রাজকন্যাকে পেল। সে তো অবশ্যই, তবে তোর ছেলের ভালোবাসাটাও তো কম নয়। এমন ভালোবাসা থাকলে যে কোনো পাথরও গলে যায়। এইদিকে নাহিদের বন্ধুরা তো আনন্দে আত্মহারা। তারা নাহিদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। কি রে দোস্ত, ফাইনালি তো তোর স্বপ্নের রাজকন্যাকে পেয়ে গেলি। এখন বুঝি আর বাইকের পেছনে শুধু বউকে বসানোর বাহানা থাকবে না? আরে এখন তো ভাবিকে নিয়ে হানিমুনে যাবে, তারপর তো আর আমাদের পাত্তা দিবে না। দোষ, দেখছিস না ভাবে এখনো কেমন গম্ভীর হয়ে আছে? তোর আজ রোমান্সের কি হবে? দূর, তোরা চুপ কর তো। ওর মন জয় করা এত সহজ নয়, ওকে আমার বোঝাতে হবে সব। তোরা চুপ থাক। বিয়ের রীতিনীতি অনুযায়ী নাহিদ তখন লামিসার হাত ধরেছিল। লামিসা এক ঝটকায় হাত ছড়িয়ে নেয়। নাহিদের মুখে তখন একরাশ কষ্ট ফুটে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে জানে এই পথটা কতটা কঠিন হবে, কিন্তু সে প্রস্তুত। লামিসার মনে তখন এক মিশ্র অনুভূতি, একদিকে পরিবার আর সমাজের চাপ, অন্যদিকে অতীতের ভয় আর অবিশ্বাস। সে নাহিদের দিকে ফিরেও তাকায় না। তার মন তখন শুধু একটাই চিন্তা, আমার জীবনে কি আর কখনো আনন্দ ফিরে আসবে? আমি কি পারবো নাহিদকে ভালোবাসতে, নাকি আমার অতীত আমাকে চিরতরে আঁকড়ে ধরে রাখবে? তার চোখের কোণে তখন এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, যা কেউ দেখতে পায় না। বিয়ের সকল কাজ শেষে রাত গভীর হলে নাহিদ বাসর ঘরে প্রবেশ করে। ঘরের মৃদু আলোয় লামিসা একটি লম্বা ঘোমটা দিয়ে খাটে বসেছিল। নাহিদ ধীর পায়ে এগিয়ে গিয়ে লামিসার সামনে বসে। তার চোখে গভীর ভালোবাসা আর একরাশ আশা। নাহিদ যখন লামিসার হাত ধরতে যাবে তখনই লামিসা হাত সরিয়ে নেয়। কি হয়েছে লামিসা, তুমি এমন চুপ করে আছো কেন? না নাহিদ, আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না। তুমি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছো। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি কি বলছো না আমি আর কাউকে ভালোবাসতে পারবো না? আমার পক্ষে এটা সম্ভব নয়। তুমি কেন এমন করলে? কেন আমাকে জোর করলে? লামিসা প্লিজ, এভাবে বলো না। আমি জানি তোমার মনে অনেক কষ্ট, অনেক ভয়। আমি তোমাকে জোর করে বিয়ে করিনি লামিসা। তুমি তো জানো আমাদের বাবা মায়েরা এই সম্পর্কটা চেয়েছেন, আর আমার ভালোবাসাটা হয়তো তোমাকে রাজি করাতে পারিনি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি লামিসা। তুমি আমার স্বপ্নের রাজকন্যা। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিতে চাই। আমাকে একটা সুযোগ দাও লামিসা। আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন তোমার চোখের জল ফেলতে দেব না। শুধু আমাকে তোমার পাশে থাকার অনুমতিটুকু দাও। নাহিদ, তোমার কথাগুলো আমার কাছে গুরুত্বহীন। আমি তোমার সাথে থাকতে চাই না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। তুমি বোঝো না আমার কষ্টটা? আমি যে কাউকে বিশ্বাস করতে পারি না। লামিসা, তোমার এই কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধছে। তুই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি তোমার মুখটা স্বপ্নে দেখেছি, তোমাকেই খুঁজে বেরিয়েছি। তুমি আমার সব স্বপ্ন, আমার সব অস্তিত্ব। তোমার এই নীরবতা, তোমার এই প্রত্যাখ্যান আমি সহ্য করতে পারছি না। তোমার সব কষ্ট, সব আঘাত তুমি আমার উপর দিয়ে দাও, আমি সেগুলো বয়ে বেড়াবো। তবুও তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে জোর করে স্বামী হিসেবে মেনে নিতে বলছি না। শুধু আমাকে তোমার
পাশে থাকার সুযোগটা দাও। আমাকে বন্ধু হিসেবে, একজন বিশ্বাসী মানুষ হিসেবে তোমার পাশে থাকতে দাও। আমি জানি তুমি ভয়ে আছো, কিন্তু আমি তোমার সব ভয় দূর করে দেব। প্লিজ লামিসা, আমাকে বিশ্বাস করো। নাহিদ তখন লামিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খাট থেকে একটি বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। গুড নাইট। আর সরি, আমি আপনাকে জোর করে বিয়ে করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। নাহিদ সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। লামিসা তখনও থমকে বসেছিল। নাহিদের সেই কথাগুলো এখনও তার কানে বাজছিল। আমি তোমাকে জোর করে বিয়ে করিনি লামিসা, তুমি আমার স্বপ্নের রাজকন্যা। তোমার সব কষ্ট, সব আঘাত তুমি আমার উপর দিয়ে দাও। লামিসা বুঝতে পারে যে নাহিদ সত্যিই তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে প্রতিবারই তাকে কষ্ট দিয়েছে। লামিসা তখন মনে মনে বলে, আমি কেন ওকে এভাবে কথা বললাম? ও তো শুধু আমাকে ভালোবাসে, আমি ওর ভালোবাসা দেখতে পাচ্ছিলাম না কেন? আমার অতীতটা আমাকে অন্ধ করে রেখেছে। ও আমাকে সব কষ্ট ভুলিয়ে দিতে চায়, আর আমি ওকে কতটা কষ্ট দিচ্ছি। ও আমার জন্য এত কিছু করেছে, আমার জন্মদিনের সারপ্রাইজ দিয়েছে, আমার পাশে থাকতে চাইছে, আর আমি শুধু ওকে ফিরিয়ে দিচ্ছি। ওর চোখে এত কষ্ট কেন? রাত 1টার দিকে কিছু একটার আওয়াজে নাহিদের ঘুম ভেঙে যায়। নাহিদ অনুভব করে তার পা ভিজে গিয়েছে। সে ধরফর করে উঠে দেখে লামিসা তার পা ধরে কান্না করছে। নাহিদ তখনই উঠে বসে। আরে তুমি কাঁদছো কেন? লামিসা, কি হয়েছে তোমার? নাহিদ, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার সব বিশ্বাস ভেঙে গেছিল, তাই আমাকে ক্ষমা করে দাও নাহিদ। আমি খুব লজ্জিত। আরে এভাবে কান্নার কি আছে? আমি তোমার উপর রাগ করিনি। আমি জানতাম তুমি বুঝতে পারবে। তোমার কষ্টটা আমি বুঝি। প্লিজ কান্না থামাও। নাহিদ তখন লামিসাকে উঠিয়ে তার পাশে বসায়। লামিসা তখনও কাঁদছিল আর নাহিদের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। নাহিদ তখন লামিসাকে কান্না বন্ধ করতে বলে, কিন্তু লামিসা কেঁদেই চলেছে। তখন নাহিদ হঠাৎ লামিসাকে কোলে নিয়ে নেয়। লামিসা চমকে ওঠে। লামিসা কিছু বলতে যাবে, তখনই নাহিদ লামিসার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। লামিসা চোখ বড় বড় করে ফেলে। সে এমন কিছু আশা করেনি, কিন্তু তারপরেও সে নাহিদকে বাধা দেয় না। নাহিদের উষ্ণ স্পর্শ আর ভালোবাসার পরশে লামিসার ভেতরে বরফ যেন গলতে শুরু করে। তার চোখের জল ধীরে ধীরে শুকিয়ে আসে। সেও নাহিদের ভালোবাসার ডাকে সাড়া দেয়। তাদের ঠোঁটের স্পর্শে যেন সব অভিমান, সব কষ্ট মুছে যায়। তাদের মধ্যকার দূরত্ব যেন এক নিমেষেই ঘুচে যায়। নাহিদ লামিসাকে খাটে শুয়ে দিয়ে তার উপরে উঠে তাকে কিস করতে থাকে। তারপর যখনই একে অপরের বাহু ধরে আবদ্ধ হয়, লামিসা তখন একটু আওয়াজ করতে যাবে, তখনই নাহিদ তার ঠোঁটচোরা দখল করে নেয়। লামিসার এতদিনকার চাপা রাগ, ভয় আর কষ্ট যেন নাহিদের ভালোবাসায় বিলীন হয়ে যায়। তারা একে অপরের সান্নিধ্যে খুঁজে পায় এক নতুন আশ্রয়, এক নতুন জীবন। সে রাতে বাসর ঘর হয়ে উঠে তাদের নতুন সম্পর্কের এক নীরব সাক্ষী, যেখানে ভালোবাসা আর বিশ্বাস একে অপরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। পরের দিন সকালে এক নতুন ভোরের আলো যখন ঘরে উকি দেয়, নাহিদের ঘুম ভাঙে। চোখ খুলে সে দেখে লামিসা তার গলা জড়িয়ে ধরে পরম নির্ভরতায় ঘুমিয়ে আছে। লামিসার মুখটা দেখে নাহিদের মনটা শান্তিতে ভরে যায়। সে আলতো করে লামিসার কপালে চুলগুলো সরিয়ে দেয়, তারপর তার কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। তখনই লামিসার ঘুম ভেঙে যায়। এত সকালে উঠে গেছো? তোমার মুখের দিকে তাকিয়ে ঘুমিয়ে থাকা যায় নাকি? দেখতে দেখতেই তো সব সকাল হয়ে যায়। তুমি খুব দুষ্ট। লামিসা লজ্জায় নাহিদের বুকে মুখ গুজে দেয়। নাহিদ লামিসার চুলে হাত বুলাতে বুলাতে বলে, দুষ্ট তো হবই। এত সুন্দর একটা বউ পাশে থাকলে কি আর সাধু হয়ে থাকা যায়? এখন বলো কেমন লাগছে? কাল রাতে অনেক কেঁদেছ তো। তুমি পাশে থাকলে আর কোনো কষ্ট থাকে না। আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। তোমাকে ধন্যবাদ নাহিদ। ধন্যবাদ কিসের? আমি তো শুধু আমার ভালোবাসাটা তোমাকে ফিরিয়ে দিয়েছি। এখন থেকে তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই। কোনো কষ্ট, কোনো ভয় যেন তোমাকে ছুঁতে না পারে। আমি জানি তুমি পারবে নাহিদ। আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ, এই বিশ্বাসটাই সবচেয়ে জরুরি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার হাত সারা জীবন ধরে রাখবো। তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেব। আমরা একসাথে পথ চলবো, একে অপরের শক্তি হয়ে। আমি তোমার সাথেই থাকতে চাই নাহিদ, সব সময়। তাদের চোখে তখন
নতুন স্বপ্নের আলো। বাসর রাতে ভুল বোঝাবুঝি, কষ্ট আর দীর্ঘশ্বাসের পর এই সকালটা যেন তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। নাহিদের দৃঢ় ভালোবাসা আর লামিসার ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার জোড়া লাগানোর ক্ষমতা তাদের সম্পর্ককে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। তারা একে অপরের সান্নিধ্যে আরও কিছুক্ষণ কাটিয়ে দেয়। হালকা হাসাহাসি, খুনছুটি আর ভালোবাসার সংস্পর্শে তাদের নতুন জীবনের প্রথম সকালটা আরও মধুময় হয়ে ওঠে। নাহিদের বুকে মাথা রেখে লামিসা তার জীবনের সব ভয় আর অনিশ্চয়তাকে ভুলে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। দর্শক, আজকের গল্পটি আমাদের অনেক কিছু শেখার। ভালোবাসার গভীরতা বয়স বা অতীতের অভিজ্ঞতা দিয়ে মাপা যায় না। আসল ভালোবাসা ধৈর্য, বিশ্বাস আর বোঝাপড়ার মাধ্যমেই গড়ে ওঠে। জীবনের কঠিন অভিজ্ঞতা মানুষকে কঠোর করলেও প্রকৃত ভালোবাসা সেই কষ্ট দূর করে নতুন করে বাঁচতে শেখায়। জেদ ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও জয়ী হওয়া সম্ভব। সম্পর্ক ভাঙলে সব পুরুষের উপরই বিশ্বাস হারানো ঠিক নয়। ভালো মানুষের অস্তিত্ব সবসময় থাকে। পরিবারের সমর্থন এবং বিশ্বাস সম্পর্কে ভেতরে আরও মজবুত করে তোলে। পাশের বাড়ির রাগে মেয়ের মিষ্টি ভালোবাসার গল্পটি নাহিদ ও লামিসায় ভালোবাসা এক আবেক্ষণ চায়নি, যেখানে নাহিদ তার স্বপ্নের রাজকন্যা লামিসাকে খুঁজে পায়। লামিসার জীবনের এক ভয়াবহ অতীত তাকে নীরব ও অবিশ্বাসী করে তোলে, কিন্তু নাহিদের অক্লান্ত চেষ্টা, দৃঢ় আত্মবিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা ধীরে ধীরে লামিসার মনের সব বাধা ভেঙে দেয়। তাদের সম্পর্ককে প্রমাণ করে যে প্রকৃত ভালোবাসা সব বাধা অতিক্রম করে জীবনের নতুন অর্থ ফিরিয়ে আনতে পারে। এই গল্পটি বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার জয়কে তুলে ধরে।